হ্যালো, আমরা তাপগতিবিদ্যার প্রথম ক্লাস করে এসেছি। যারা প্রথম ক্লাস দেখোনি তাদের ক্ষেত্রে বলবো ডিসক্রিপশানসে ফার্স্ট ক্লাস দেওয়া আছে। আজকে আমরা করছি দ্বিতীয় ক্লাস। আমরা ফার্স্ট ক্লাসে শিখে এসেছি থার্মোডাইনামিক্সের জিরোথ ল, থার্মোডাইনামিক্স ফার্স্ট ল শিখে এসেছি ডিকিউ ইজ ইকাল টু ডিউ প্লাস ডিডব্লিউ। এবং এই যে ডিডব্লিউটা ছিল অর্থাৎ কৃতকার্য ছিল, সেই কৃতকার্যটা প্রসেসের উপর নির্ভর করছিল। কিভাবে একটা গ্যাসে তাপ দেওয়া হচ্ছে এবং তার কীরকমভাবে সে কৃতকার্য করছে তার উপর, প্রসেসের উপর কৃতকার্যটা নির্ভর করছিল। সেই হিসাবে আমরা চারটা মেজর প্রসেস বলেছিলাম। একটা হচ্ছে গিয়ে সমচাপী, দুই সম আয়তনী, তিন সমউষ্ণ এবং রুদ্ধতাপ। ওকে, প্রত্যেকটা প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো সমীকরণ মেনেছিল। সেই রকমই রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লাস্ট যে সমীকরণটা মেনেছিল, যা আমরা প্রুভ করেছিলাম, তা ছিল এই রকম: পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটা ছিল রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণটা মেনে চলছিল। এটা শুধু পিভি হতে পারে বা ভিটি যদি হয়, সমীকরণটা এইভাবে লেখা হতে পারে। প্রুফ আগের দিন অবধি দেখানো হয়েছে। আমরা জানি পিভি সমান এন আর টি। ধরো এই সমীকরণটাকে পিটিতে কনভার্ট করে লিখব, তাহলে ভিটাকে এলিমিনেট করব। ভি এর জায়গায় আমরা করছি এন আর টি বাই পি। এখানটাতে নিয়ে চলে এলাম পি এন আর টি বাই পি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট কে। এখানে দাঁড়াচ্ছে পি ওয়ান মাইনাস পি টু দি পাওয়ার গামা, তার উপরে উঠলে ওয়ান মাইনাস গামা, এন আর কনস্ট্যান্ট টি টু দি পাওয়ার গামা। এই কনস্ট্যান্টটাকে আমরা কে ড্যাশ বলে লিখছি। তাহলে কি দাঁড়ালো? পিটি দিয়ে যদি রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ আমরা লিখি, রুদ্ধতাপ প্রক্রিয়ার সমীকরণ তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি পিটি পিভি দিয়ে এই সমীকরণটা। এটা প্রুভ করেছি। যদি কখনো প্রমাণে দেয় তাহলে পিটি ইজ ইকাল টু এই কনস্ট্যান্টও শুধু জাস্ট এই দুটো স্টেপ করতে পারি। কখনো যদি আমাকে বলে যে ভিটি দিয়ে লেখো, তাহলে এখান থেকে আমরা পিটাকে এলিমিনেট করব। দ্যাট ইজ পি সমান এন আর টি বাই ভি। তাহলে এই সমীকরণে পি এর জায়গায় বসিয়ে নিচ্ছি এন আর টি বাই ভি ইন্টু ভি টু দি পাওয়ার গামা সাম কনস্ট্যান্ট এন আর কনস্ট্যান্ট। তাহলে দাঁড়াচ্ছে টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট। এই সমীকরণটা কোনোটাই মুখস্থ করতে হবে না। হয়েছে পিটি ভিটি, আচ্ছা পিভি হয়েছে, ক্লিয়ার হয়েছে? ওকে ওকে হয়েছে। তো আমাদের ক্ষেত্রে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এই সমীকরণগুলো মেনে চলি। এখান থেকে আমরা প্রবলেম করতে পারি। প্রবলেম আমাদের ক্ষেত্রে যেমন ধরো একটা প্রবলেম আমরা এখান থেকে করিয়ে নিই। প্রবলেম 1 কি, ধরো বলে দেওয়া আছে যে একটা কন্টেনার মধ্যে গ্যাস আছে। ওকে, এই গ্যাসটার এই যে পাত্রগুলো প্রত্যেকটা অন্তরক। ওকে, এবারে বলা হলো যে এর আয়তনটা প্রথমে ছিল ভি0, সেখান থেকে 2v0-তে নিয়ে গেলে। ওকে, কি বললাম? অন্তরক দেওয়ালের রাখা গ্যাসের আয়তন v0 থেকে 2v0 করা হলে পি টি কিরূপ নির্ণয় করো। অর্থাৎ প্রথমে পি যা ছিল তার অন্তিম অবস্থায় এই নিয়ে যাওয়ার পরে পিটা কি হলো। ওকে, ক্লিয়ার? এখানে প্রক্রিয়াটা কিন্তু তোমাকে দিল না যে এটা কি প্রক্রিয়া, কিন্তু এই যে কথাটা দেওয়া আছে অন্তরক দেওয়ালে, এখানে বুঝতে হবে যে এটা কিন্তু একটি রুদ্ধতাপ প্রক্রিয়ায় হচ্ছে। তাহলে আমরা রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি সমীকরণ জেনেছি? পি ভি টু দি পাওয়ার গামা, তাহলে পি ওয়ান ভি ওয়ান টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু আমরা লিখতে পারি পি টু ভি টু টু দি পাওয়ার গামা। ওকে, এখানে বলে দেওয়া আছে এই যে গ্যাসটা এটা মোনো
অ্যাটমিক, মনো অ্যাটমিক। ওকে, তাহলে মনো অ্যাটমিক হলে সেক্ষেত্রে গামা কত হয়? গামা সমান আমরা বের করেছি 1 প্লাস 2/f, 1 প্লাস 2/f। এফ কি? এফ ডিগ্রি অফ ফ্রিডম, স্বতন্ত্রতার সংখ্যা, এক্ষেত্রে হবে 3। তাহলে এই মনো অ্যাটমিকের ক্ষেত্রে 1 প্লাস 2/3 দ্যাট ইজ ইকুয়াল টু 5/3। তাহলে এখানে P1 ইজ ইকুয়াল টু ধরলাম P0, P2 ফাইন্ড আউট করব, V1 ইজ ইকুয়াল টু V0, V2 ইজ ইকুয়াল টু 2V0। তাহলে P2 ফাইন্ড আউট করতে হবে। তাহলে P2 সমান P1 ইন্টু V1 বাই V2 টু দি পাওয়ার গামা, এটা V2। ওকে, V1 V2 টু দি পাওয়ার গামা। তাহলে V1 কত ছিল? এটা P ছিল 0, V2 কত ছিল? V2 ছিল 2V0, V1 কত ছিল? V0 টু দি পাওয়ার 5/3। তাহলে দাঁড়াচ্ছে P0 বাই 2 টু দি পাওয়ার 5/3। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হয়েছে? দেখো প্রবলেমটা ক্লিয়ার হলো কিনা। এখন আমাকে টি নির্ণয় করতে বলেছে, একই রকম এখান থেকে আমাদের টি নির্ণয় করতে পারি। তাহলে লিখতে পারি T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। দেখো, ওকে, তাহলে T1 প্রথমে আমার উষ্ণতা ছিল T0, পরেরটা ফাইন্ড আউট করব টি এর সাপেক্ষে। V1 বলেছে V0, V2 বলেছে 2V0। ক্লিয়ার হলো? বোঝা গেছে একদম। এবারে সমীকরণে বসাও, দ্যাট ইজ T2 ইজ ইকুয়াল টু T1 V1 বাই V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। গামা মাইনাস 1 মানে গামা মাইনাস 1 মানে 2/3, দ্যাট ইজ T0, আর এটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার 2/3। দেখো ক্যালকুলেশনটা ক্লিয়ার আছে না? একদম ক্লিয়ার, প্রবলেমটা ক্লিয়ার। আমাকে এরকম টাইপের প্রবলেম প্রচুর দিতে পারে, এই তিনটে ইকুয়েশন থেকে আমাকে প্রবলেম দিতে পারে যেরকমভাবে। ওকে, চলো এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে আমরা পুরোটাকে এটা স্কুইজ করবার চেষ্টা করছি, পুরোটাকে একটা স্কুইজ করবার চেষ্টা করছি। বোর্ডটা ক্লিয়ার করি। ওকে, দেখো আমরা তাপগতিবিদ্যা ফার্স্ট লতে শিখেছি dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। ওকে, এই dwটা প্রসেসের উপর নির্ভর করে। আমরা মেজর 4টে প্রসেসের কথা বলছি। একটাকে বলেছিলাম সমচাপী, ইংরেজিতে আইসোবেরিক প্রসেস। ওকে, আচ্ছা, আর এটা হচ্ছে সম আয়তনে। ওকে, আইসোকোরিক প্রসেস। সমষ্ণ আইসো থার্মাল, রুদ্ধতাপ অ্যাডিওবেটিক। এই 4টে প্রসেসের মাধ্যমে আমাদের ক্ষেত্রে গ্যাসের যে প্রসারণ বা সংকোচন হচ্ছে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন যে প্রসেস, সেই প্রসেসের ক্ষেত্রে কনসেপ্ট ওয়ার্ক ডান ফাইন্ড আউট করেছি। কি ছিল এই প্রক্রিয়াতে? সমচাপীতে কোনটা স্থির ছিল, ধ্রুবক কি ছিল, স্থির বা ধ্রুবক কি থাকতো? প্রথমটার ক্ষেত্রে ধ্রুবক কি থাকতো? ধ্রুবক থাকতো আমাদের ক্ষেত্রে প্রেসার P, চাপ। শিখেছি আমরা, বলো। এবারে পরেরটা কি ছিল? আয়তন। পরেরটা কি স্থির ছিল? আয়তন। পরেরটা কি স্থির ছিল? উষ্ণতা স্থির ছিল T। এটাতে কি স্থির ছিল? তাপ Q। তাহলে সমচাপী এই প্রক্রিয়াতে চাপ স্থির ছিল, সমায়তনী আইসোকোরিক প্রসেসে আয়তন স্থির ছিল, সমষ্ণ প্রক্রিয়ায় উষ্ণতা স্থির ছিল, রুদ্ধতাপ প্রক্রিয়ায় তাপ স্থির ছিল। তাপের সাথে বাইরের সাথে অ্যাডিয়াবেটিক প্রসেসে কোনো আদান প্রদান
ঘটছিল না। ওকে, তাহলে এক্ষেত্রে কোন ইকুয়েশন দ্বারা এই প্রসেসটাকে আমরা রিপ্রেজেন্ট করব? যখন আমরা সমচাপী প্রক্রিয়া হবে, যেহেতু চাপ স্থির, বাকি দুটো কি কি, পি ভি টি, ভি এবং টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই সমীকরণ মেনে চলো, ভি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে সময়ায়তনে আয়তন স্থির, এক্ষেত্রে পি বাই টি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই সমীকরণ মেনে চলছিল। সমচাপীতে এই সমীকরণ, সমায়তনীতে আইসোকরিকে এই সমীকরণ, আইসোথার্মাল। ওকে, আইসোথার্মাল কি স্থির ছিল? এক্ষেত্রে উষ্ণতা স্থির ছিল। উষ্ণতা স্থির থাকলে পিভি ইজ ইকাল টু কনস্ট্যান্ট। এই সমীকরণ মেনে চলছিল। কোন কোন ইকুয়েশন এই সমীকরণগুলো মেনে চলে? এরপর একটা রুদ্ধতাপ, এদের ক্ষেত্রে আমরা বের করেছিলাম পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। আরও দুটো ইকুয়েশন এক্ষুনি আমরা বের করেছিলাম, সেই দুটো ইকুয়েশনও আমরা লিখতে পারি। টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকাল টু কনস্ট্যান্ট, পি 1 মাইনাস গামা টি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ওকে, এই দুটো সমীকরণ। আচ্ছা, এবারে আসছি যে এই যে প্রক্রিয়াগুলোতে আমাদের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি ছিল? ওয়ার্ক ডান কি বেরিয়েছিল বলো? এক্ষেত্রে পি জি ইন্টু ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ওয়ার্ক ডান। সমচাপীতে, সমায়তনীতে ওয়ার্ক ডান কি ছিল? 0 ছিল, কারণ পিজি ইন্টু ডিভি, ডিভি ইজ ইকাল টু 0 ছিল, ওয়ার্ক ডান 0 ছিল। সমষ্ণ প্রক্রিয়াতে এন আর টি এল এন ভিএফ বাই ভি ইনিশিয়াল হলো। এবারে বলছি রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, এর ক্ষেত্রে বেরিয়েছিল এফ বাই টু এন আর টি ইনিশিয়াল মাইনাস টি ফাইনাল কৃতকার্য। ওকে, বোঝা গেল? খেয়াল থাকলো এটা এগুলো প্রত্যেকটা আমরা ক্যালকুলেশন দেখিয়েছি। আচ্ছা, এবারে আসছি ডিকিউ, অর্থাৎ যে পরিমাণ তাপ। না, তার আগে আমরা বলে নিই যে এক্ষেত্রে ডিইউ ওয়ার্ক ডান বেরোলো, ডিইউ ইউ বেরোচ্ছিল ডিইউ এফ বাই টু এন আর ডেল টি, মানে ডিটি। এটার ক্ষেত্রেও এফ বাই টু এন আর ডিটি। এবারে দেখো, এক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন ঘটছিল। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আইসোথার্মাল প্রসেসে কি হচ্ছিল? উষ্ণতার কোনো পরিবর্তন ঘটে না। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে উষ্ণতার পরিবর্তন ঘটে না, মানে এক্ষেত্রে কি তো আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন 0। ডিটি ইজ ইকাল টু 0, উষ্ণতা স্থির ছিল, তো ডিটি ইজ ইকাল টু 0। ওকে, এক্ষেত্রে ওই একই এফ বাই টু এন আর ডিটি। বলো, ক্লিয়ার হয়েছে বিষয়টা? ডিইউ এফ বাই টু এন আর ডিটি, অর্থাৎ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, এবারে বলছি যদি ফার্স্ট ল যে ডি কিউ জানতে চায়, তাহলে আমরা কি করব? এটায় যোগ করে দেবো, এটায় যোগ করে লিখে দেবো, এটায় যোগ, এটায় যোগ, এটায় যোগ, এটায় যোগ। ক্লিয়ার? দেখো, তুমি এইটায় যোগ করলে এক্ষেত্রে হবে 0। এটায় যোগ করলে হবে ওয়ার্ক ডান শুধু। এটায় যোগ করলে হবে ইন্টারনাল এনার্জি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, আর এই দুটোর যোগফলটা থাকবে। বলো, বোঝা গেল কিনা? ওয়ার্ক ডান প্লাস ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি যোগফল। এক্ষেত্রে ওয়ার্ক ডানটা 0, তার মানে শুধু ইন্টারনাল এনার্জিটার সাথে সমান হবে। এক্ষেত্রে ওয়ার্ক ডান আছে কিন্তু ইন্টারনাল এনার্জি 0, তার মানে শুধু ওয়ার্ক ডানটাই হবে। এক্ষেত্রে এই দুটোই যোগ করলে অ্যাকচুয়ালি 0 হবে, কারণ এক্ষেত্রে বেরিয়েছিল ডিকিউ ইজ ইকাল টু 0 ছিল, রুদ্ধতাপ প্রক্রিয়ায় 0। ওকে, ক্লিয়ার? এবার আসছি লেখচিত্র, গ্রাফ, লেখচিত্র। সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লেখচিত্র আঁকবো প্রত্যেকটার ক্ষেত্রে পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি। কি স্থির আছে? চাপ স্থির আছে। তাহলে লেখটা কেমন হবে? এইখানটাতে ধরো চাপটা ছিল P0, আয়তনটা হচ্ছে V0। আয়তন বৃদ্ধি পাচ্ছে, তাহলে আয়তন বৃদ্ধি পেল। ওকে, তাহলে আয়তন বৃদ্ধি পেয়ে এইখানে ছিল V0,
এখন ধরো বলছি আমি V2V0 সাপোজ, কিন্তু চাপটা স্থির আছে, তাহলে লেগটা কেমন হচ্ছে? ভি অক্ষের সমান্তরাল। সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু চাপ স্থির, পিভি লেখচিত্র কেমন হবে? ভি অক্ষের সমান্তরাল। খুব মন দিয়ে বুঝবে এগুলো। আইসোকোরিক, এক্ষেত্রে কে কনস্ট্যান্ট? ভি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট। চাপের পরিবর্তন হচ্ছে, যদি চাপের বৃদ্ধি ঘটে তাহলে এই রকম, যদি চাপের হ্রাস ঘটে তাহলে তীর চিহ্নটা হবে এরকম। এক্ষেত্রে কি হচ্ছে? পিভি লেখচিত্রটা কি হচ্ছে? পি অক্ষের সমান্তরাল, যেহেতু ভিটা কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এবারে বলো আইসোথার্মাল, এক্ষেত্রে পিভি লেখচিত্র কেমন হবে? কারণ পি এবং ভি রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকছে। তাহলে একটা বাড়লে একটা কমছে। দেখো এটা যদি V0 হয়, এটা যদি V1 হয়, V1 গ্রেটার দেন V0, এই লেগটা V1 V ড্যাশড ইজ গ্রেটার দেন V0, তাহলে আয়তনটা কি হচ্ছে? বাড়ছে। আয়তনটা বাড়লে চাপটা কি হবে? এখানে চাপটা কি ছিল? ধরো এইখানে চাপটা ছিল P0, এ বরাবর P দেখাচ্ছি, এ বরাবর চাপটা ছিল P0, তাহলে এইখানটাতে চাপটা কত হবে? চাপটা কম হবে। দেখো কমছে, P0 ড্যাশড। ওকে, ক্লিয়ার হয়েছে? অর্থাৎ P0 ইজ গ্রেটার দ্যান P0 ড্যাশড। এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে পিভি লেখচিত্র দেখো কেমন হবে? পি ভার্সেস ভি, পি ভার্সেস ভি লেখচিত্র, পি ভার্সেস ভি এর লেখচিত্র কেমন হবে? গামা, দেখো পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট, তাহলে পিভি, ভি গামা সমান বেরিয়েছিল 1/2/f, অর্থাৎ গামা ইজ গ্রেটার দেন 1, দ্যাট ইজ গামা গ্রেটার দেন 1 মানে পিভি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এক্ষেত্রেও একটা বাড়লে আরেকটা কমবে, এক্ষেত্রেও একটা বাড়লে আরেকটা, দেখো চাপটা বাড়ছে, এটা কমছে। যদি হ্রাস হয় তাহলে আয়তনের বৃদ্ধি হলে প্রসারণ হলে এদিকে, যদি বলে হ্রাস হচ্ছে আয়তনের তাহলে প্রসেসটা হবে এরকম। ওকে, সংকোচন বা প্রসারণ, এটা হচ্ছে গিয়ে প্রসারণের গ্রাফ। প্রসারণ দেখো, এটা প্রাথমিক অবস্থাতে আয়তন ছিল এইটা, এখন হয়েছে আয়তন এইটা। আর এক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আয়তন ছিল এইটা, আয়তন এইটা, এখন হচ্ছে আয়তন এইটা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? সংকোচন। সংকোচন হলে তীর চিহ্নটা এদিকে, কারণ প্রথমে এইখানে ছিল, তাহলে আয়তনটা ছিল ভি, এখন আয়তনটা এইখানে এসে পৌঁছেছে, তাহলে আয়তনটা কমেছে। এ বরাবর আয়তন, এ বরাবর পি। ক্লিয়ার? এখান থেকে এই দুটো গ্রাফ সেম সেম দেখতে, এই দুটো গ্রাফ সেম সেম দেখতে, কিন্তু দেখা যাবে যে এর তুলনায় এই গ্রাফটা, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ার গ্রাফটার তুলনায় রুদ্ধতাপ প্রক্রিয়ার গ্রাফটা বেশি খাড়া, বেশি খাড়াই। এটা প্রুভ করবো এবার আমরা। ক্লিয়ার হয়েছে পুরো কনসেপ্টটা? ওকে, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখো আসছি। আচ্ছা, রুদ্ধতাপ অ্যাডিয়াবেটিক প্রসেসের রুদ্ধতাপ প্রক্রিয়ার পিভি লেখচিত্র সমষ্ণ প্রক্রিয়ার লেখচিত্রের তুলনায় বেশি খাড়া। প্রুভ করে, এটা প্রমাণ। এটা একটা পিভি গ্রাফ। খাড়া অর্থেও এটা এক্স অক্ষের সাথে যে কোনো বিন্দুতে যদি আমি একটা স্পর্শক টানি, এটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাকে আমরা কি বলেছিলাম? এটা একটা কার্ভ। এই কার্ভটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল করছে সেটাকে আমরা বলছি গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট, প্রবণতা বা নতি। যে গ্রাফের ক্ষেত্রে, পিভি গ্রাফের ক্ষেত্রে বেশি হবে সেটা বেশি খাড়ায়,
নতি পিভি গ্রাফের নতি বের করার অর্থ ট্যান থিটা, এটা যদি থিটা হয় তাহলে ট্যান থিটা ইজিক্যাল টু ডিপি বাই ডিভি। এক্ষেত্রে ডিপি বাই ডিভি অর্থাৎ ডিপি বাই ডিভি যদি আমরা বের করি তার মানে কি বের করলাম? প্রবণতা বের করলাম। কি বের করলাম? গ্রেডিয়েন্ট বের করলাম, ট্যান থিটা। ওকে, যার ক্ষেত্রে বেশি হবে সেই গ্রাফটা বেশি খাড়াই হবে। এটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? ম্যাথামেটিক্যালি একটা কার্ভ এক্স অক্ষের সাথে যত বেশি কোণ উৎপন্ন করবে ট্যান থিটার মানটা তত বেশি হবে। ট্যান অর্থাৎ প্রবণতা বেরিয়েছিল, যদি এটা পিভি গ্রাফ হয় তাহলে ডিপি বাই ডিভি করলে আমরা তার প্রবণতা বের করতে পারবো। এক্স ওয়াই গ্রাফের ক্ষেত্রে আমরা ট্যান থিটা বের করেছিলাম ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, চলো এবারে দুটো সমীকরণ, একটা হচ্ছে কি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি সমীকরণ মেনে চলে? পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। আমরা কি নির্ণয় করব? ডিপি বাই ডিভি। কেন? এই লেখটা এর জন্য যে লেখ পাওয়া যাবে তার প্রবণতা কত, তাহলে আমরা ডেরিভেটিভ করছি পি ডিভি প্লাস ভি ডিপি ইজিক্যাল টু কনস্ট্যান্ট মানে 0। ক্লিয়ার? আমরা করব ডিপি বাই ডিভি, তাহলে পি ডিপি ভি ডিপি ইজিক্যাল টু মাইনাস, ওকে, তাহলে ডিপি বাই ডিভি ইজ ইকাল টু মাইনাস পি বাই ভি। ওকে, এবারে আসছি রুদ্ধতাপ প্রক্রিয়া। রুদ্ধতাপের ক্ষেত্রে ইকুয়েশন কি ছিল? পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকাল টু কনস্ট্যান্ট। ডেরিভেটিভ করছি, একটাকে স্থির রাখছি ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট ডিপি প্লাস পিটাকে স্থির রাখছি, ভি এর ডেরিভেটিভ করছি গামা ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভি দ্যাট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ক্লিয়ার হলো কিনা বলো? পি কনস্ট্যান্ট, পি ডেরিভেটিভ করছি ডিপি পার্শিয়াল ডেরিভেটিভ ভি টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট ভি টু দি পাওয়ার গামার ডেরিভেটিভ করছি এক্স অর্থাৎ গামাটা বেরিয়ে এলো, তার এক ঘাত কম হয়েছে, ডিভি ইজ ইকাল টু 0। ভি টু দি পাওয়ার গামা ডিপি ইজ ইকাল টু মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা ডিভি। ডিপি বের করব, পি এদিকে থাকলো, ডিভিটা এদিকে নিয়ে এলাম, ভিটা এদিকে নিয়ে গেলাম, মাইনাস গামা পি ভি টু দি পাওয়ার গামা, এই ভি টু দি পাওয়ার গামাটা এদিকে এলো, সরি এটা এখানে ছিল -1, এটা ছিল -1। ওকে, তাহলে এটা দাঁড়াচ্ছে, দেখো ক্যালকুলেশন করলে এই ভিটা এদিকে নিয়ে আসো, তাহলে দাঁড়াচ্ছে পি বাই ভি। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিপি বাই ডিভি বেরিয়েছে গামা ইন্টু পি বাই ভি, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ডিপি বাই ডিভি বেরিয়েছে পি বাই ভি। তাহলে এর নতির তুলনায় রুদ্ধতাপের নতি দেখো গামা গুণ বেশি। এটা কি? এটার সমষ্ণ প্রক্রিয়ার নতি ছিল, এটা কি? রুদ্ধতাপ প্রক্রিয়ার নতি, যার কি হচ্ছে গামা গুণ। অর্থাৎ দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ার নতি ইজ ইকাল টু গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়া। তাহলে কে বেশি খাড়ায়, সমষ্ণ না রুদ্ধতাপ প্রক্রিয়ার? রুদ্ধতাপ প্রক্রিয়ার নতিটা বেশি খাড়ায়। ওকে ওকে, তো দেখতে পেলাম আমরা যে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যে পিভি কার্ভটা হবে সেই কার্ভটা সমষ্ণ প্রক্রিয়ার যে কার্ভ তার তুলনায় বেশি খাড়াই হবে। মানে ধরো এখানে যদি আমরা এইরকম একটা গ্রাফ দেখতে পাই, এরকম দুটো একই অবস্থা থেকে দুটো, তাহলে এটা 1 নম্বর কার্ভ, এটা ধরো 2 নম্বর কার্ভ, তাহলে কোনটা সমষ্ণ প্রক্রিয়ার 1 নম্বর বা 2 নম্বর? 2 নম্বর কার্ভটা রুদ্ধতাপ, 1 নম্বর কার্ভটা সমষ্ণ প্রক্রিয়া। কারণ দেখো এই দুটো কার্ভের মধ্যে এই 2 নম্বর কার্ভটা বেশি খাড়াই একই অবস্থা থেকে। ক্লিয়ার হয়েছে? চলো এটা একটু কনসেপ্ট আরেকটা জায়গা দেখে নিই। ক্লিয়ার হচ্ছে তো? একদম নোট করে যাও। আমরা সব কনসেপ্ট হয়ে যাওয়ার পর প্রবলেমে আসবো এবং কনসেপ্টগুলো হয়ে যাওয়ার পর তারপরে নিজেরা আস্তে আস্তে ভাবতে হবে, প্রবলেমগুলো করতে পারবে। চলো এবারে বললাম আমি যে এই রকম একটি পিভি কার্ভ আছে। পিভি লেখচিত্র আঁকবো। একটা পদার্থের ক্ষেত্রে, একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে এরকম গেছে, এটা একটা কার্ভ, অর্থাৎ সে ভি ইনিশিয়াল থেকে
ভি ফাইনাল পৌঁছেছে। এই বরাবর চাপ, এই বরাবর। ওকে, এই অবস্থাতেও গেছে, এই অবস্থাতেও গেছে। দেখো কার্ভ এ বি একটা কার্ভ, এসি একটা কার্ভ, এডি একটা কার্ভ। এই তিনটে কার্ভের ক্ষেত্রে এবি কার্ভ কি প্রকাশ করছে, প্রসেসটা কি? এবি কার্ভের প্রসেস কি, এসি কার্ভের প্রসেস কি, আর এডি কার্ভের প্রসেস কি? তোমাকে প্রশ্ন করা হলো। এবি কার্ভ মানে আইসোবেরিক সমচাপ প্রক্রিয়া, এসি আইসোথার্মাল সমষ্ণ প্রক্রিয়া, আর এটা সমচাপী। আচ্ছা, আর এডি আরো খাড়াই হয়েছে, অ্যাডিওবেটিক রুদ্ধতাপ। ওকে, আচ্ছা, এবারে আমাকে প্রশ্ন করা হচ্ছে যে এই লেখচিত্র থেকে কৃতকার্যের গণনা করতে বলা হলো। গণনা আমার ক্ষেত্রে ধরো আইসোবেরিক সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ছিল, চাপটা একই আছে। এর ক্ষেত্রে ভি ইনিশিয়াল, এটা ভি ফাইনাল, ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল, পিটা এক ছিল। এর ক্ষেত্রে ওয়ার্ক ডান কত বেরিয়েছিল, ডব্লিউ বেরিয়েছিল পিজি, এটা যদি জি হয় তাহলে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল। এটা কি দেখাচ্ছি বলো তো? এই যে কার্ভটার পিভি কার্ভ, এই পিভি কার্ভের ক্ষেত্রে এই অংশটাকে ডিফাইন করছে। তাহলে এটা কি বলছে? এরিয়া আন্ডার দ্য ভলিউম, ওয়ার্ক ডান ইজ এরিয়া আন্ডার দ্য ভলিউম। ওকে, অর্থাৎ আয়তন অক্ষের সাথে লেখচিত্রটা যে ক্ষেত্র সৃষ্টি করে তার ক্ষেত্রফল। আয়তন অক্ষের সাথে যে ক্ষেত্র সৃষ্টি করে, যে লেখচিত্র যে লেখটা তুমি পাচ্ছ, যে ক্ষেত্র সৃষ্টি করে তার ক্ষেত্রফল। ক্লিয়ার হয়েছে? তাহলে এক্ষেত্রে যদি আমরা বলি যে একটা কোনো গ্যাস প্রাথমিক অবস্থা ছিল P0, V0, T0, সেখান থেকে সে তিনটে অবস্থাতে পৌঁছেছে, আয়তনের এই অবস্থাতে পৌঁছেছে। P0, V0, তাহলে এটা V0 ধরলাম। ওকে, তাহলে সেখান থেকে সে গেছে ধরো এই অবস্থাতে, এই তিনটে অবস্থাতে আয়তনের পরিবর্তন ঘটিয়েছে। V0 থেকে VF ধরো গেছে, তিনটে প্রক্রিয়াতে, আইসোবেরিক, আইসোথার্মাল, অ্যাডিওবেটিক। কোন ক্ষেত্রে ওয়ার্ক ডানটা বেশি হবে? প্রশ্ন ক্লিয়ার? কি বললাম? আইসোথার্মাল, অ্যাডিওবেটিক অ্যান্ড আইসোবেরিক, এই তিনটে প্রসিডিওরে একটা গ্যাসের ইনিশিয়াল আয়তন থেকে পরের আয়তনে পৌঁছেছে একই আয়তনে। তাহলে কোন প্রক্রিয়াতে কৃতকার্য বেশি, কোনটাতে কম, অর্থাৎ তিনটে অবস্থাতে। এটাতে ধরো ওয়ার্ক ডান আমরা ধরছি W1, W2, W3। কোনটাতে কৃতকার্য বেশি? লেখ থেকে বোঝা যাচ্ছে অ্যাডিওবেটিকে W1 ইজ গ্রেটার দ্যান W2 অ্যান্ড গ্রেটার দ্যান W3। W1 কি ছিল? সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে, আইসোবেরিক প্রক্রিয়ার ক্ষেত্রে। W2 কি ছিল? আইসোথার্মালের ক্ষেত্রে। আর অ্যাডিওবেটিকের ক্ষেত্রে কি ছিল? W3। সব থেকে কম ওয়ার্ক ডান করতে হবে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, সব থেকে কম ওয়ার্ক ডান করতে হবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ লেখচিত্রের সাহায্যে আমরা আশা করি যে আমরা কৃতকার্য নির্ণয় করতে শিখলাম। আমরা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে পরের দিন আসছি আরও প্রবলেম করতে। ওকে, থ্যাংক ইউ।